বলতেছে আপনি গাড়ি নিয়ে আসবেন, নিয়ে আসেন। অনেক ভাবে বলা হয়েছে, আমার গায়েও হাত দেওয়া হয়েছে। 1000 মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা অনহারণে। কক্সবাজারের একটি গোপন গল্প আছে। এই গল্পটা জানা নেই দেশের ৯৯% মানুষের। এই গল্পটা জানা দরকার কক্সবাজারবাসীর, কক্সবাজারের ডিসির, সারা বাংলাদেশের পর্যটকের এবং কি সরকারে যারা দায়িত্বরত আছেন তাদের। কক্সবাজারের হাজার হাজার কোটি টাকার প্রকল্পের বাস্তবতা কি? কোথায় ভুল হচ্ছে সরকারের? কেনই বা বিদেশি পর্যটক আর কক্সবাজারে আসতে চায় না? আমি এখন যাদের সাথে গান গাচ্ছি তারা কিভাবে প্রত্যেকেই এই ট্যুরিজমের সাথে সম্পৃক্ত, এই সবই আপনারা আজকে জানতে পারবেন আজকের ভিডিওতে। ওয়েলকাম টু কুষ্টিয়ার নিহাদ। বায়ন হই হই আরে টায়ন হাওয়াইলা, ও বায়ন হই হই আরে টায়ন হাওয়াইলা। আমি এখন যে জায়গায় রয়েছি এটা একটা আশ্রয়ণ প্রকল্প, কক্সবাজারের বড় একটা আশ্রয়ণ প্রকল্প। এই আশ্রয়ণ প্রকল্পের জন্যই কিন্তু আমি কক্সবাজার থেকে গেছি। কিভাবে সেই জিনিসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রকল্প সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে কক্সবাজার এয়ারপোর্ট সম্পর্কে। কক্সবাজারে রয়েছে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর, আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল বিমানবন্দর হওয়ার জন্য একটি কাজ চলছে। আর এই ইন্টারন্যাশনাল বিমানবন্দর হওয়ার জন্য কিন্তু অনেক জমি প্রয়োজন হয়েছে এবং সেই জমি নেওয়া হয়েছে সমিতিপাড়া থেকে। এখন আমরা যাচ্ছি সমিতিপাড়া বা নাজিরারটেক। এই জায়গাটা আশেপাশে যা দেখছেন সবই হচ্ছে সমিতিপাড়া বা নাজিরারটেক বলা হয়। 1991 সালের আগে কিন্তু এই জায়গা কিছুই ছিল না। আমাদের এখন চলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে 1991 সালে। 1991 সালের 22শে এপ্রিল বঙ্গোপসাগরে সৃষ্টি হয় একটি নিম্নচাপ। 24শে এপ্রিল নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। 28শে এপ্রিল রাতে কক্সবাজার, চট্টগ্রাম এবং সন্দ্বীপ উপকূলে 250 কিলোমিটার বেগে বাতাস আঘাত হানে, তন্ডভণ্ড করে দিয়ে যায় সমস্ত উপকূল এবং কি সাথে 20 ফিট উঁচু জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। ডুবে যায় লাখ লাখ মানুষের ঘরবাড়ি, বাস্তুহারা হয়ে পড়ে প্রায় 1 কোটিরও বেশি মানুষ। 1,38,000 লোক মারা যায় এই ঘূর্ণিঝড়ে। 1991 সালের 29শে এপ্রিলের এই রাতকে বলা হয় বাংলাদেশের ভয়াল রাত। সেই রাতের ভয়াবহতা এতই বেশি ছিল যে সেই রাতের কথা মনে পড়লে চট্টগ্রাম উপকূলের মানুষ এখনো আটকে ওঠে। জলোচ্ছ্বাসে অনেকের ঘরবাড়ি চলে যায় সাগর এবং নদীর মাঝে। তেমনই একটা ভয়াবহ রাত পার করে জয়নাল মাঝি, যার সাথে এখন আমি গান গাইলাম। আমার পিছনে হচ্ছে বাকখালী নদী, আর এখন আমরা নদীটা পার হব। বাকখালী নদীর তীরেই ছিল জয়নাল মাঝির বাড়ি, যা 1991 সালের 29শে এপ্রিল চলে যায় বাকখালী নদীর গর্ভে। জয়নাল মাঝির মতো এমন 4000-এরও বেশি বাস্তুহারা পরিবারকে নাজিরারটেক অথবা সমিতিপাড়া নামের এই স্থানে বাড়ি করার জন্য সরকার জায়গা দেয়। যা দেখছেন আর সামনে যা দেখছেন এটা হচ্ছে নাজিরারটেক। আর আবার ঠিক সামনে এই জায়গা হবে হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ল্যান্ডিং স্পট। প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হচ্ছে যাতে কক্সবাজারে বিদেশি পর্যটক আসে। আসলে এইখানে সাধারণ পাবলিকের এন্ট্রি অ্যালাউ নাই, যার জন্য আমাকে অনেক ঘুরে আসতে হয়েছে। এইখানে হচ্ছে জোয়ারের সময় পানি থাকে, আর এখন ভাটা বলে আমি এখানে আসতে পারছি। একটু পরে এই সব জায়গা হচ্ছে পানি হয়ে যাবে। এই যে আরেকটু ক্লোজ দেখাই। কক্সবাজারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার পরিকল্পনা অবশ্যই সরকারের একটি ভালো এবং বৃহৎ পরিকল্পনা, কিন্তু বাস্তবতা কি? বিদেশি পর্যটক কে আসবে কক্সবাজারে? বিদেশি পর্যটক বাদ দিই, আগে দেশি পর্যটকের হিসাবটা দেখে নিই। কক্সবাজারের পরিকল্পনাগুলো আসলে কি ঠিক হচ্ছে বা হয়েছে? আমার মনে হয় না তা হয়েছে, যার কারণে কিন্তু আমার এই কক্সবাজার থেকে যাওয়া। আমি আজকে ছোটো ছোটো কয়েকটা গল্প বলবো, এই গল্পগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন
কেন আসলে আমি অ্যাজ এ ইউটিউবার কক্সবাজার থেকে গেলাম বা এখানে একটা ট্রাভেল এজেন্সি দিতে যাচ্ছি, এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আগে আপনারা সরকার নির্ধারিত এই চার্টটা দেখে নিন। আমাদেরকে বলা হয়েছিল জাস্ট এদিকে 500 এদিকে 1000। এখন আমাদেরকে তারপরে উঠিয়ে বলা হয়েছে যে তোমরা চালাইতে পারো নাকি, দেখো চালাইতে পারো নাকি। তখন আমরা একটু মানে টেস্ট করে দেখলাম যে চালাইতে পারি নাকি। তারপর একটু সামনে যাওয়ার পরে ওইদিকে যেখানে 1000 টাকার দিকে ওনারা বললো চলেন যাই। তারপর আমরা যাইতেছি। আমরা তো 500 টাকা বলছি, আমরা রেকর্ডও করছি ফোনে যে 500 টাকা বলছি। হ্যাঁ 100 বার বলা হয়েছে, অ্যারাউন্ড 5-6 বার তো 500 টাকা আমরা বলছি। আমরা উঠে যাওয়ার সময় বলছি 500 টাকা, উনি যদি বলতো 500 টাকা মানে শুনছে, শোনার পরে ও ইগনোর করছে যে উনি শুনেন না, উনি একটা বয়রা মানুষ। তারপরে উনি আমাদেরকে নিয়ে যেতেছে। তারপরে আমরা যখন মিড পথে আসলাম তখন ওনার কথা মেইন কথা বের হয়েছে যে 1000 টাকা। তারপরে তো আমরা যাবই না, পরে আমরা নেমে গেলাম, পুলিশের সাহায্য নিলাম। আমরা ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, অত দূর থেকে হেঁটে হেঁটে আসছি, খুব কষ্ট হয়েছে। এখন এই স্ক্যামগুলো যদি হইতেই থাকে আমাদের তো এগুলো দরকার নেই। আমরা টেস্ট করতে উঠছি, টেস্ট যে চালাইতে পারবো নাকি। দেন উনি হচ্ছে নিতেই মানে আমাদেরকে নিতেই আছে। তারপরেও যাওয়ার সময় বলতে আঙ্কেল 500 কিন্তু উনি আমাদেরকে ইগনোর করছে। তারপর নেওয়ার পরে বলে 1000। এটা তো তারপরে এখান থেকে আসার পরে কি দাবি করছে বা খারাপ বিহেভ করতে কি আমাদেরকে ওখানে নামিয়ে আপনি বলেন খারাপ বিহেভ করা হয়েছে আমাদের সাথে। আমরা বললাম যে না আমরা তো 500 বলে আসছি, আপনি 1000 বলতেছে। আপনি কারে নিয়ে আসেন। অনেক ভাবে বলা হয়েছে, আমার গায়েও হাত দেওয়া হয়েছে। গায়ে হাত দেওয়া হয়েছে? এই যে আপনি হাত দিয়ে গায়ে তিনজন মানুষ আছে না, আমি গায়ে হাত দিছি, উনি পারা নেই কিছু, মানুষের সাথে আরো 3 জন লোক ছিল। আপনি ভিডিও দেখতে চান? আরে জান না ভিডিও আছে গায়ে জি গায়ে হাত দিয়ে মারতে কাছে গায়ে হাত দিলে কি করতেন? মারিতে করা হতো আপনারা, এরে মারিতে ঢুকে ফেলতেন। আমরা এই জায়গায় মারামারি করতে আসি নাই আসলে। আপনারা তো অবশ্যই টুরিস্ট, এখানে মারামারি গায়ে হাত দিয়ে পরে হলো ভিডিওটা শুট করা। তোদের কাছে আছে গায়ে দেওয়ার পরে ভিডিও শুট করা হয়েছে। ওনার ব্যবহার দেখেন, ওনার যে কেউ একটা, আমরা হলো এখনো 18+ হই নাই, টিনেজে আছি, আমাদের সাথে এত রুড বিহেভিয়ার করলে যে কেউ ভয় পেয়ে যেতে পারে। এখানে তো আসলে আমরা তো সবাই ঘুরতে আসছি, এখানে তো আমরা কেউ পার্মানেন্ট না। আর এখানে যদি এরকম ব্যবহার হয় তাহলে তো সমস্যা। মূলত বিচ বাইকে কলাতলি থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত একজন হোক আর দুইজন হোক, যাওয়া এবং আসা 200 টাকা করে। এটা কিন্তু সরকার নির্ধারিত রেট, কিন্তু ওরা বলে এখন তেলের দাম বৃদ্ধি হয়েছে, যার জন্য কিন্তু এটা ওরা পোষাইতে পারে না, তাই ওরা 2 থেকে 2.5 গুণ ভাড়া বেশি নেয়। এই বিচ বাইকেই রয়েছে আর এক শুভঙ্করের ফাঁক। কলাতলি থেকে সুগন্ধা পয়েন্টের ভাড়াটা নির্দিষ্ট করা আছে, কিন্তু কলাতলি থেকে নিসর্গ পর্যন্ত ভাড়াটা নির্দিষ্ট করা নাই। ওরা এটা সুযোগ নিয়ে এটার ভাড়া চায় 1000, এবং কি কলাতলি থেকে সুগন্ধা যেটা সরকারি ভাড়া 200, সেটা চাই 500 টাকা। আবার সুগন্ধা থেকে লাবণী পয়েন্টের যেই ভাড়াটা সেটাও কিন্তু নির্ধারণ করা নাই, আর যদি নির্ধারণ করা থাকে সেটা কিন্তু কোথাও শো আপ করা নাই, যার জন্য কিন্তু ওরা ইচ্ছা মতো ভাড়া ঢাকায় নেয়, আর যার জন্য কিন্তু বারে বার পর্যটক হয়রানির শিকার হয়। কক্সবাজার পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এদিকে দেখা যাবে না, এই লাস্টে হচ্ছে নাজিরার টেক। এই নাজিরার টেক থেকে শুরু করে এইদিকে টেকনাফ পর্যন্ত, মানে এইখান থেকে শুরু করে একদম এইদিকে যত দূর হেঁটে যাবেন এই রকম বালুময় সৈকত দেখতে পাবেন। 120 কিলোমিটার, বাংলাদেশের না সমগ্র পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। কিন্তু এই কক্সবাজারে কতজন বিদেশি ট্যুরিস্ট আছে এটা আসলে দেখতে হবে। আসুন দেখি কক্সবাজারে কতজন বিদেশি ট্যুরিস্ট প্রতিদিন ভ্রমণ করতেছে, এটা একটু দেখি। এখন কলাতলি বিচে আছে, এই যে আমার পিছনে হচ্ছে রামাদা বা সাইমন হোটেলগুলো দেখা যাচ্ছে। এখানে কিন্তু কোনো বিদেশি ট্যুরিস্ট দেখা যাচ্ছে না। আমি এইখান থেকে শুরু করে লাবণী পর্যন্ত, প্রথমে সুগন্ধা তারপর লাবণী পর্যন্ত যাব, দেখি আমি কোনো বিদেশি বা ফরেনার পাই কিনা। ট্যুরিস্টের সব প্রকার হেল্প করার জন্য কক্সবাজার সহ বিভিন্ন পর্যটন এরিয়ায় আছে ট্যুরিস্ট পুলিশ।
কক্সবাজারেও এমন টুরিস্ট পুলিশ আছে। কক্সবাজারের সুগন্ধা, লাবণী এবং কলাতলি 3টা পয়েন্টে মোট 3-9 জন পুলিশ ডিউটিতে থাকে। মানে বুঝতেই পারতেছেন, এত বড় সমুদ্র সৈকতে মাত্র 9 জন। এবং কি তারা এই যে এখানে বক্স আছে, এই বক্সের বাইরে কিন্তু তারা ডিউটি দেয় না, সেটাও দেখতে পাবেন। আমি ফুলটা এখন হেঁটে যাব, দেখি কয়টা টুরিস্ট পুলিশ দেখতে পাই আর কয়টা ফরেনার দেখতে পাই। কয়টা অভিযোগ আর ট্যুরিস্ট পুলিশের বক্সে আসে? শতকরা 5টা। 100টা যদি অভিযোগের মতো কাহিনী হয় তাহলে 5 জন হয়তো বা সর্বোচ্চ পুলিশের কাছে আসে এবং এটা সমাধান করা হয়। কিন্তু আমার প্রশ্ন, অভিযোগ আসবে কেন? অভিযোগ যাতে না আসে সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আরও বাড়াইতে হবে এবং কি ফিল্ড পর্যায়ে তাদের ডিউটি দিতে হবে। তারা সবসময় বক্সের মধ্যে বসে থাকে, যার জন্য ফিল্ডে কি হচ্ছে তারা এটা তদারকি করে না বা করতে চায়ও না, বা সরকার থেকে কিন্তু ওই লেভেলের কোনো প্রেশারও দেওয়া হয় না, যার জন্য কিন্তু ইচ্ছা মতো যে যার মতো দাম নিয়ে নেয়, যার জন্যই কিন্তু বিপত্তিগুলো ঘটে। কলাতলি বীজ কিন্তু পিছনে ফেলে রেখে চলে আসছি। কলাতলি বীজে কিন্তু একটা পুলিশও পাই নাই, একটা ফরেনারও পাই নাই, এই কথাটা আমি বলে দিচ্ছি। এখন কলাতলি আর সুগন্ধার মাঝামাঝি আছি। এই জায়গাটা লোকজন বা টুরিস্ট একেবারেই কম। আমি আবারও বলছি, কলাতলি বীজ কিন্তু আমার পিছনে। কলাতলি থেকে এই পর্যন্ত আসছি, একটা টুরিস্ট পুলিশও নাই, একটা ফরেনারও নাই। এখন যাই, সুগন্ধার দিকে যাব। রূপর ভাই, এই জেডিসকে কি আপনার? মানে কোথা থেকে উঠাচ্ছে? দেখি এখানকার জেডিস্ট্রিক গুলোর ভাড়া কেমন। ওনার লোক কতক্ষণ? আসসালামু আলাইকুম ভাই, এই জেডিস্ট্রিক গুলো কত করে? ভাইয়া সাইডে রাইডে যাবে একদম 300 টাকা করে। কোথায় কোথায়? এখান থেকে 2 নম্বর পয়েন্ট যাবে। 2 নম্বর বলতে? ওই যে ফেলাকা আছে না, ওই লাল ফেলে, এই যে এই ফ্ল্যাগ, ওই লাস্টে একটা ঘুরে আছে। ওইটা ওইখান থেকে কি যাওয়া আসা? একদম 300 টাকা করে। একজন 300 টাকা। আর হচ্ছে একটু আর কি রে, একটু 500 টাকা পড়বে। আর এদিকে গেলে এদিকে যায় একটু মাছ। মানে যদি কলাতলি যাই তাহলে কত? হ্যাঁ, কলাতলি লাস্ট মতো 1000। মানে যাওয়া আসে, আর যদি শুধু যাই? হ্যাঁ, কত শুধু গেলে কত? শুধু একটা আপনাকে নাও যায় ঘুরি ভাই। আমাদের পর্যন্ত গেলে কত? ভিডিও করতে দেন। হ্যাঁ, আপনি কি রাইড করবেন নাকি রাইট পর্যন্ত গেলে মানে ওইখান থেকে হাইটে আসছে, এখন তো ওই পর্যন্ত চলে যায়। রাইড বাড়িয়ে দিকে রাইড কম হয়, একটা বেদল হয়ে যায়। কিন্তু আপনার এদিকে তো অনেক জায়গা রয়েছে। হ্যাঁ, এইখান থেকে লাবণী পর্যন্ত গেলে কত? লাস্ট ফ্ল্যাগ তো লাবণী পর্যন্ত মনে হয় যায় নাই। ওই লাবণী পর্যন্ত গেলে কত? 600 টাকা। 600 টাকা। মানে যাওয়া আসা, মানে শুধু যাবো তাইলে কত? আপনাকে নামা দিলে একটা লোক লাগে, এটা বুকটা দই লাগছে। ও, ওইখানে লোক নাই। মানে এখান থেকে লাবণী পর্যন্ত যাওয়া আসা 600, মানে এদিকে যাবেন না? আচ্ছা আচ্ছা। আর এদিকে 1000, কিন্তু যাওয়া আসা তো হলো না। কলাতলি না রামায়ণ ছিলাম তো, এদিকে ভাবলাম যে একবার হোটেলে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, নেমে গেলে কত? মেলা হয়ে যায় 1000 টাকা। আপনি চালা যাবেন না না, মাঝখান দিয়ে ঘুরে যাবেন। 300 টাকা দিই। পোষাবে না ভাই, দূরে যাইতে তেল খাই তুমি। পোষাবে না কেন? তেল বেশি খাই, বাতাসে তো একটা শুধু যাবো রামাদা পর্যন্ত 300 একজন। লাস্ট নাই? 300 টাকায় রামাদা গেল না, কলাতলি গেল না আর কি। আপনারা দেখলেন এখান থেকে রামাদার বা কলাতলি পর্যন্ত 1000 টাকা চাইলো, আর হচ্ছে লাবণী পর্যন্ত 600 টাকা।
আপনারা দেখুন, সুগন্ধা পয়েন্ট হতে কলাতলির পর্যন্ত জেডিস্কিতে ভাড়া একজনের 200 টাকা, দুজনের 400 টাকা। সেইখানে এখানে ওরা চাচ্ছে 1000 টাকা। আমি 300 টাকা বলছি, তা ওরা গেল না। এগুলো কন্ট্রোল করতে কি রকেট সায়েন্সের প্রয়োজন হয়? আমার মনে হয় না হয়। কক্সবাজারের ডিসি স্যার যদি এই ভিডিও দেখে থাকেন, তাহলে আপনার কাছে আমার অনুরোধ, এই বিষয়গুলো আপনি একটু নিয়ন্ত্রণ করেন। আবার জেডিস্কিতেও রয়েছে শুভঙ্করের ফাঁক। আপনার সাগরের দিকে নিয়ে যাবে, এইখানে আপনার 1 মিনিট যাবে, আবার 1 মিনিট চলে আসবে। এখান থেকে আপনার 500-1000 টাকা নিয়ে নেবে, কারণ বলবে একটা লং রাইড, সাগরের দিকে গেছি। কিন্তু আসলে কিন্তু কলাতলির থেকে 10 ভাগের 1 ভাগও যাবে না, কিন্তু 500 থেকে 1000 টাকা নিয়ে নেবে। এই যে লাল ফ্ল্যাগ আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে শ্রীগাল, মানে এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট। সুগন্ধা পয়েন্ট থেকে শ্রীগাল মানে হেঁটে আসতে যেতে আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। মানে এইখান থেকে এই পর্যন্ত যাবে আসবে 500 টাকা। বড় ভাই, ছবি তোলাগুলো কত করে? 5 টাকা করে। কি দামাদামি করা যায়? দামাদামি করা যায়, একটু কম বেশ করা যায়? কম বেশ করা যাবে, বেশি তুললে আর কি। বেশি তুললে যদি 10টা তুলি? 10টা তুললে 50 টাকা। 50 টাকা। আর যদি 100 পিস তুলেন, হ্যাঁ 3 টাকা করে রাখা যাবে। 100 পিস তুললে 3 মানে টাকা। বেশি তুললে আর কি। বেশি তুললে কম করে রাখা যাবে আর কি। কক্সবাজারে সবথেকে বেশি পর্যটক হয়রানি হয় এই ছবি তোলা নিয়ে। তার একটি উদাহরণ আমি আপনাদের দেখাচ্ছি। আমি আপনার দেখেন এখানে আঙুল দিয়ে দেখেন, একবারও খেয়াল করিনি। হ্যাঁ, একবারও খেয়াল করিনি। এখন কয়টা দিবেন? যা রাখুন না। না, এতগুলো রাখবো না, 200টার মতো রাখবো। আমার আশা ছিল যে 50 থেকে 100টা। এখন আমি রাখলে বেশি হলে 200টা রাখবো। বলে তুলছিলেন এটা 50টা তুলবেন এটা। ওনার সাথে তো আমার কোনো কথাই হয়নি, উনি ঠাট ফাটি এনে ওনার ধরেছে। ক্যামেরা তো এটা এর মালিক। না না, ওনার যার সাথে কথা হয়েছে সে হচ্ছে আরেকজনকে দিয়ে দিয়েছে। কথা ওনার সাথে ভাঙছে নাকি জিজ্ঞেস করেন। ওনার সাথে আমার সাথে ভাঙছে নাকি জিজ্ঞেস ওনার করেন। সাথে ভাঙছে। আমার সাথে আপনি কি বলছেন তখন? যে ও বলছে যে আমার বড় ভাই থেকে তুলেন, আপনি যে কয়টা পছন্দ হবে ওইটা চুজ করে নেবেন। ওটা আপনার সামনে বলছে। অবশ্যই choose করে নেব। সবকিছু বলার পর আমরা থার্ড পার্টি কি জন্য বলতেছেন আবার আমাদের? ওনার সাথে কথা বলছি। ওনার সাথে কথা বলে ওনার সাথে আপনি আমার সাথে ভাঙেন না কথাটা? আপনার সাথে ভাঙি নাই, কার সাথে ভাঙছেন? আমি ওনার সাথে ভাঙছি। আপনি প্রপারলি মিথ্যা কথা বলতেছেন। আপনি রং বলতেছেন। কোনটা রং বলতেছেন? আপনি এখানে উল্টা পাল্টা বলতেছেন। কোনটা উল্টাপাল্টা না, বলতেছেন? হবে না। থাকলে উল্টা পাল্টা বলো না, জিরে এটা করছ না। 200টা দেন কান ভাই, এত মার্কেটিং এর দরকার নেই। আচ্ছা, এখন তুমি 500 টাকা দিয়ে দাও ভাই, ছবিগুলো দিয়ে দিই, বুঝছো ভাই? কথা কি ঠিক আছে? 500 টাকা হলে 250 ছবির দাম হচ্ছে আর কি আপনার অনুযায়ী। আচ্ছা দিবেন। সামনে এগুলো করে কি বুঝে দিতেছেন আমারে? এটা কি এই 409টার বিল দিতে বলে? 409টার ভিডিও আপনি করেন। জি ভিডিও করেন, আমার ভিডিও করেন। ভাই আপনার নামটা বলে দিতেন তাই? আপনার নামটা আমার নাম চুদম আলী। চুদম আলী। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি ইনানিতে হচ্ছে সে আছে না? হ্যাঁ, বিলটা দিয়ে দাও, বিলটা দিয়ে দাও। আসি আমি ইনানিতে কি যেন ফটোগ্রাফার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনে আছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাও, তুমি 500 তুমি কয়শো নিবা? আবার করতে দেখতেন। এটা আমি আমার গেস্টের করতেছি রে ভাই, আমি আমার গেস্টের করতেছি রে ভাই। তাইলে আপনি কেন হয়রানি করবেন? হ্যাঁ কেন আমি অফ করবো? কেন হয়রানি? এই ট্যুরিস্ট ভাইটি 50 থেকে সর্বোচ্চ 100টা ছবি তোলার কথা বলে এই ভাই ছবি তুলছে 650টি। পরে ডিলিট করার নামে ডিলিট না করে অল্প কিছু ডিলিট করে 498টি রেখে দিছে। শেষ পর্যায়ে যখন আমি ভিডিও করতে গেছি বা আমি বলছি যে এটা আপনি নিয়েন না বা 500 টাকা নিয়ে নেন, ছবিগুলো দিয়ে দেন, উনি কোনো কথাই শোনে নাই। উনি জোরপূর্বক ছবিগুলো দিয়ে দিছে এবং কি এটা কিন্তু অহরহ হচ্ছে। এবং মানে এর এত মেজাজ হট ছিল যে উনি পাইলেই মনে হয় আমার গায়ে হাত তুলবে বা আমার এই গেস্টের গায়ে হাত তুলবে। যাই হোক, ওইখানে আমরা কোনো তর্ক বিতর্ক না করে, আমরা যেহেতু ভিডিও করছিলাম আমরা চলে আসলাম। আমরা টুরিস্ট পুলিশের কাছেও যাই নাই, কারণ আমরা শাহপুরের দ্বীপে যাচ্ছিলাম। যারা আসলে ঘুরতে আসে তারা আসলে এই হ্যাসেলগুলো নিতে চায় না, আবার পুলিশের কাছে যাবে, কমপ্লেন করবে। আমার ওই গেস্টও নিতে চায় নাই। আমি চাইছিলাম টুরিস্ট পুলিশের কাছে যাইতে, কিন্তু ওই গেস্ট যাইতে দেয় নাই, বলছিল না আমি এগুলো এখন চাচ্ছি না, আমি ঘুরতে আসছি, ঘুরবো। এখন আসি বিচ বাইকের বাস্তবতায়। আচ্ছা ভাই, এই সুগন্ধা আর এইটার ভিতর বিচের মধ্যে বিচে মানে বিচ বাইকের ভিতর আপনাদের যেহেতু এই সেক্টরে আছেন, মানে ওইখানে এত বেশি মানে নেয় কি জন্য? কারণ ওখানে মানে হাজার হাজার পর্যটক, 1000 পর্যটক। কারণ একজন না হলে কি আর কেউ ডুবে এসে কিন্তু এরা দাম দিয়ে দেয়। আমরা তো এখানে মানুষ সীমিত গভর্নমেন্টের রেট করা আছে। এখানে গভর্নমেন্টের রেট হচ্ছে 200 টাকা 400 টাকা। 200 হচ্ছে হাফ আর লং গুলো হচ্ছে 400 টাকা।
এটা সব ঠিক আছে, কিন্তু ওইখানে গেলে বলে যে তেলের দাম বাড়তি, হ্যান ত্যান, এগুলো কি? তেলের দাম সব জায়গায় সেম রেট। হ্যাঁ, ওইখানেও যায়, এখানেও তো যায়, কারণ আমাদের চেয়ে ওই জায়গায় আরো 10 টাকা কম পাচ্ছে, আমাদের এখানে 10 টাকা বাড়তি আরো 10 টাকা বাড়তি। তারপরেও দেখা যাচ্ছে যে ওইখানে কিন্তু রেটটা আবার বেশি রাখছে। ওইখানে হেলাল ভাই আছে মনে হয় না, আর সভাপতি আমাদের এখানে হেলাল ভাই, এটা আমি বলছিলাম যে ভাই একটা 4 টানাই দেন ভাই, আমার ওই কোন আর আমাদের এখানে যে চালায় ফিলটা পাবে, হ্যাঁ, ওখানে ওই ফিলটা পাবে না, কারণ জানে ওইখানে লোক বেশি। ওখানে লোকের বলে না, কারণ ওই ফিলটা চালায় দিয়ে ওরকম তুলে পানি দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চালাই যে এরকম সাগরের পার দিয়া মানে আপনার কি মনে হয় এটা মানে রেটটা ফিক্স করে দেওয়া ভালো না? ভালো অবশ্যই ভালো। আর পর্যটকের জন্য ভালো, আপনাদের জন্য হয়তো বা একটু ওইখানে। যদি রেটটা ফিক্স করে না দিত অনেক অ্যাক্সিডেন্ট ঝগড়া হতো। আচ্ছা, আপনারা ওই পাশে নামাই দিয়ে চলে যান। রেটকে দেওয়ার পরে কোনো অ্যাক্সিডেন্ট সাথে ঝগড়া হতো। কিন্তু ওইখানে তো মাঝে মাঝে মানে পুলিশের কাছে অভিযোগ যাচ্ছে যে এই রেট নিয়ে হ্যান ত্যান, পরে দেখা যাচ্ছে একটা সিন্ডিকেট হয়ে হেলাল ভাইরা সবকিছু মীমাংসা করতে যায়, কিন্তু রেটটা আমি বলি রেটটা জানান না, কিন্তু রেটটা জানায় না। কারণ সব ড্রাইভার কোনো এক রকম না বুঝুন। আচ্ছা, আমি এখানে ফলো করেন, এখানে ফলো করেন, এখানে ফলো করে আমি এখানে নেমে যাবো। এই যে আমি এখানে হচ্ছে বিচ বাইকে ভাই হচ্ছে হাফ ঘুরাইছে, ভাইয়ের কাছে কয় টাকা ভাই? হাফ কত? 200 টাকা। এখানে কিন্তু ভাড়াটা ফিক্সড 200 টাকা, আর আপনি যদি ফুল করেন তাহলে 400 টাকা। আর কিন্তু সুগন্ধাতে কিন্তু এইরকম সিস্টেমটা নাই, কারণ হচ্ছে যেখানে লেখা টাকা ছিল ওইগুলো উঠাই ফেলা হয়েছে। আমাদের এখানে যেখানে আপনার বিতে বালিতে চালায় ফিল নেবেন, ওটা সুগন্ধা চালাবেন না, পুরো দোলা বালিতে উপর দিয়ে মানে ওদের নিচে নামানো, ছাদের নিচে নামানোর কোনো এখতিয়ার নাই। এটা অবশ্যই একটা বিষয়। হাফ গেলে কয় টাকা তেল ভরায়? 20-50 টাকা দেন। হাফ গেলে 20-50 টাকা, আর ফুল গেলে 70-80 টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখেন এই বিচ বাইকে হচ্ছে আমরা যদি হাফ যাই, অর্থাৎ প্রায় হাফ কিলো আপ ডাউন, তাহলে হচ্ছে তেল ফুরাচ্ছে মাত্র 50 টাকা। আর যদি আপনি 1.5 কিলো এইখান থেকে শুরু করে যদি লাস্ট পর্যন্ত যান, তাহলে কিন্তু আপনার তেল ফুরাবে মাত্র 80 টাকা, আর হাফ গেলে 50 টাকা। মানে বুঝতে পারছেন, এখানে লাভটা অনেক হচ্ছে। লাভ লস বিষয় না, বিষয়টা হচ্ছে সরকার নির্ধারিত একটা রেট আছে, রেটের বাইরে কেন টাকাগুলো নেবে, এটা একটা বিষয়। আমি মূলত কারোর বিষয়ে অভিযোগ করতে চাই না। আমি মূলত চাই কক্সবাজারে যেন পর্যটক হয়রানি বন্ধ হয়, কারণ এই পর্যটকের মাধ্যমেই কিন্তু এখানকার স্থানীয় মানুষ সহ হাজার হাজার লাখ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি পর্যটকরা এসে বিভিন্ন ঝই ঝামেলায় তাহলে কিন্তু তাদের কক্সবাজারের প্রতি বিতৃষ্ণা ধরে যাবে, এবং কি তারা ভাববে কক্সবাজার আসলেই হয়রানি হয়, তাহলে আমরা একটু বাইরে গিয়ে ঘুরে আসি, অর্থাৎ ব্যাংকক যাই, থাইল্যান্ড যাই, মালয়েশিয়া যাই, কিন্তু কক্সবাজার কিন্তু তারা আর আসবে না। যদি স্থানীয় মানুষ না আসে তাহলে কিভাবে বিদেশিরা এখানে আসবে বা ফরেনরা কিভাবে এখানে আসবে? কি জন্যই বা তাহলে এত বড় এয়ারপোর্ট, এত বড় রানওয়ে দরকার হবে, যে দিয়ে আপনি মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে না পারেন, বিভিন্ন রাইডের জিনিসগুলো ফিক্স করতে না পারেন, তাহলে কিভাবে এত বড় আপনি একটা আশা দেখেন? কি জন্য কক্সবাজার বিচে ফরেনাররা ঘোরে না? আপনারা অবশ্যই এটা বুঝতে পারতেছেন, এখানে ফরেনাররা সেফ না, কারণ 20 টাকার ভাড়া এখানে তাদের থেকে 200 টাকা চাওয়া হয়, এবং কি সেটা দেখার মতো কেউ নাই। আমি 2টা ছোট ছোট গল্প বলে আমার এই ভিডিওটা শেষ করব। আমি যখন কক্সবাজারে এসে ভিডিও বানাই, তারপরে হঠাৎ এখানে কক্সবাজারে আমার এমন একজনের সাথে পরিচয় হয়, উনি যাদের সঙ্গে চাকরি করে। আমি কক্সবাজারে ভিডিও বানাতে আসি, তারপরে আমার একজনের সাথে পরিচয় হয়, উনি এখানে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে। উনি আমাকে বলছিল, উনি একজন মেয়ে মা, উনি আমাকে বলছিল যে ওনারা কয়েকজন বন্ধুরা মিলে সেন্ট মার্টিন যাইতে চায়, আমাকে বলছিল টিকিট ম্যানেজ করে দিতে। তো যাই হোক, আমি খোঁজ খবর নিলাম, টিকিট অ্যাভেলেবেল আছে। তবে তারপরের দিন উনি আমাকে বলল যে নিহাদ, অ্যাকচুয়ালি উই আর নট পারমিটেড বিকজ আওয়ার অথরিটিস সে সেন্ট মার্টিন ইজ নট সেফ ফর ফরেনার। দেখেন, অ্যাকচুয়ালি ওরা কক্সবাজারে থাকে, কক্সবাজারের স্থানীয় ফরেনার, ওরা কিন্তু সেন্ট মার্টিন যাইতে পারলো না, এবং কি ওদের অথরিটি বলল যে সেন্ট মার্টিন বা এখানকার লোকাল ট্যুরিজম তোমাদের জন্য সেফ না। তাহলে কিভাবে বিদেশিরা এখানে আসবে? এই ফরেনার যখন ফার্স্টে আমার বাসায় আসে, আমার ফ্যামিলির সাথে আমরা যখন একসাথে খাওয়া দাওয়া করি,
তখন অ্যাকচুয়ালি কি হয়, ওনাকে ট্র্যাকিং করা হচ্ছিল। কারণ উনি বলে আসলে আমাদের সবসময় ট্র্যাকিংয়ের মাঝে রাখা হয় যাতে আমাদের কোনো বিপদ ঘটলে তাড়াতাড়ি সেফ হইতে পারি বা আমরা এখান থেকে তাড়াতাড়ি উদ্ধার হইতে পারি। কিন্তু আসলে আপনি দেখেন মূল বিষয়টা কি, ওরা এইখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে না। যদি স্বাধীনভাবে চলাফেরা না করে কিভাবে ফরেনার আসবে এখানে? আরেকটা ছোট গল্প বলে আমার এই ভিডিওটা আজকে শেষ করব। আমাকে হঠাৎ একদিন এক ভাই ফোন দেয়। উনি আমাকে এভাবে কথা বলে, আসসালামু আলাইকুম নিহাদ ভাই, কেমন আছেন? আমি প্রথমে ভাবছি হয়তো বা উনি আমার সাথে ইয়ার্কি করতেছে, তো যাই হোক আমি সালামের উত্তর দিলাম। পরে উনি দেখি যে আরও বেশ কিছু সময় ভাঙা ভাঙাভাবে কথা বলতেছে, লাইক এইরকম যে নিহাদ ভাই আমি আসলে একজন বাংলাদেশি বংশোদ্ভূত, আমি লন্ডন থাকি, আমি তো বাংলা ভালো মতো বলতে পারি না, কিন্তু আমি তো বাংলাদেশি। নিহাদ ভাই আমার চাচা একজন আর্মির অনেক বড় অফিসার। যখন আমি দেশে যাই কক্সবাজার গেলে উনি জল তরঙ্গ হোটেলে আমাদের রিজার্ভেশন করে দেয় এবং কি আর্মির মধ্যে গোয়েন্দাদের আমাদের সাথে দিয়ে দেয় যাতে কোনো প্রবলেম না হয়। অ্যাকচুয়ালি নিহাদ ভাই আমি রিসেন্ট টাইম বিয়ে করেছি তো ভাই, আমি এবার কক্সবাজার যেতে চাচ্ছি, কিন্তু কোনো প্রোটোকলের মধ্যে যেতে চাচ্ছি না নিহাদ ভাই। আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন নিহাদ ভাই? আমি বললাম হ্যাঁ ভাই অবশ্যই পারবো, আপনি বলেন আপনার কী ধরনের হেল্প লাগবে। উনি আমাকে বলল, নিহাদ ভাই আসলে কক্সবাজারে গেলে হয় কি, আমি তো ভালো বাংলা বলতে পারি না, এখানকার স্থানীয় লোকজন বুঝে যায়। লোকজন বুঝে গিয়ে ওরা কি করে, ওরা আমাকে টিস করে, বিভিন্ন কথা বলে এবং কি আমার নিয়ে হাসি ঠামাটা করে। আসলে তার জন্য নিহাদ ভাই আমি সেফ মনে করি না। আপনি যদি থাকেন কক্সবাজারে, আমরা যখন বিচে যাব আমার সাথে একটু আপনি থাকবেন, তাহলে আমি নিজেকে নিরাপদ ফিল করব। তা না হলে অনেক সময় ওরা আমাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে, যার জন্য আমরা বিচে যাইতে পারি না নিহাদ ভাই। দেখুন উনি একজন সিলেটের বাসিন্দা। সিলেটের বাসিন্দা বলতে ওনার জন্ম লন্ডনে হইলেও উনি বাংলাদেশের আমাদের মতোই দেখতে। কিন্তু এই ভাই কক্সবাজার আসতে পারতেছে না কেন? কারণ এখানে উনি সেফ ফিল করতেছে না। এখানে বিভিন্ন প্রবলেমের কথা উনি আমাকে বলতেছে। মানে আপনি বুঝতে পারতেছেন, উনি লন্ডনে থাকে, উনি ওনার বন্ধু বান্ধবকে কী বলবে, তুমি কক্সবাজারে যাও। উনি তো বাংলা বলতে পারে, যতটুকু পারে ভাঙা ভাঙা হলেও তো বাংলা বলতে পারে, আর ওনার বন্ধুরা তো তাও পারবে না। আমি ওনাকে দ্বারা একজন রিপ্রেজেন্টকারী বোঝাচ্ছি, কারণ উনি কিন্তু ওনার এক বন্ধুকে বলবে যে ঠিক আছে বাংলাদেশ অনেক সুন্দর, তুমি বাংলাদেশে আসো, আমার হোমল্যান্ড বাংলাদেশ। এভাবেই তো ফরেনারগুলো আসবে, তা না হলে ফরেনার কোথা থেকে আসবে? ফরেনাররা তো বিভিন্ন লিঙ্ক থেকে শুনে আসবে। আর এখানে এর আগে আমার একজন ফরেনার আসছিল, এয়ারপোর্ট থেকে সাইমনে যাবে, 200 টাকার ভাড়া যাচ্ছে 800 টাকা, 1200 টাকা, মানে ফরেনার দেখে। এইগুলো কি কন্ট্রোল করা সম্ভব নয় কক্সবাজারের মতো জায়গায়? আমি মনে করি অনেক ইজিলি সম্ভব। প্রত্যেকটা পয়েন্টে 2 জন করে ট্যুরিস্ট পুলিশ দিয়ে দেন, তারা এগুলো কন্ট্রোল করবে। ট্যুরিস্ট পুলিশ দেখে সবাই ভয় পায়, কিন্তু তারা হয়তো জনবলে কম আছে, বা তারা কিন্তু সর্বসময় বিজের ডিউটি করতেছে না, তারা অভিযোগের জন্য বসে রয়েছে। অভিযোগ আসলে সেটা সলভ করতেছে। কেন অভিযোগ আসবে? অভিযোগ যেন না আসে তার জন্য ট্যুরিস্ট পুলিশ কাজ করবে। এটা হচ্ছে আমার মতামত। এখন যারা এখানে দায়িত্বরত আছে, কক্সবাজারের ডিসি স্যার আছে, আরও অনেকেই আছে, পর্যটন শিল্পের অনেকেই আছে, তাদের কাছে অনুরোধ এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো সলভ করেন। আমি কক্সবাজারের স্থানীয় ব্যবসায়ীদের একটা কথা বলতে চাই। দেখুন, ব্যবসা কোনো একদিনের বিষয় নয় যে একটা পর্যটক একবার আসলো বা একজন ফরেনার একবার আসলো আপনি তার থেকে অনেক বেশি টাকা নিয়ে তারপরে হয়ে গেল, আপনার ইনকাম হয়ে গেল। বিষয়টা আসলে তা নয়। বিষয়টা হচ্ছে ওই পর্যটকের মাধ্যমে কিন্তু আরও 2 জন 4 জন 10 জন আসবে। অবশ্যই ফরেনার হোক দেশি পর্যটক হোক, যারা পর্যটক তাদের দ্বারাই আপনাদের আয় হচ্ছে, বা তাদের দ্বারাই কিন্তু কক্সবাজার চলতেছে। সো তাদেরকে সম্মান করুন, বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গার ভাড়াগুলো নির্ধারণ করুন। সিজন আসলেই হঠাৎ করে 5-7 গুণ 10 গুণ দাম সব কিছু বাড়াই দিবেন না। এতে কিন্তু কক্সবাজারের প্রতি মানুষের বিতৃষ্ণা বেড়ে যাচ্ছে এবং এর ভবিষ্যতের জন্য কিন্তু আমরা খুব উদ্বিগ্ন।
আশা করি কক্সবাজার সুন্দর পরিপাটি এবং পর্যটক বান্ধব হবে এবং যার থেকে লাখ লাখ বিলিয়ন ডলার আমাদের দেশে আয় হবে। 2018-19 সালে বাংলাদেশে মোট ফরেনার আসছে 5 লাখের কাছাকাছি এবং কি বাংলাদেশ থেকে বিদেশে ঘুরতে গেছে 13 লাখ প্লাস মানুষ। মানে আপনি চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু অত ধনী কোনো কান্ট্রি না, তারপরে 13 লাখ মানুষ বাইরে ঘুরতে গেছে আর মাত্র 5 লাখ মানুষ আসছে। এর কারণ কি? এত বড় বীজ থাকা সত্ত্বেও কেন আমরা পারতেছি না? পৃথিবীর সর্ববৃহৎ বীজ থাকা সত্ত্বেও কেন পারতেছি না? অবশ্যই এখানে আমাদের ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে না, এটা আমাদের বুঝতে হবে কেন হচ্ছে না। সবাই ভালো থাকবেন। আমি চাই কক্সবাজার ভালো থাকুক, কক্সবাজারের মানুষ ভালো থাকুক। সমগ্র কক্সবাজারের সুদিন কামনা করে আমি আজকের ভিডিও শেষ করতেছি। কুষ্টিয়ার নিহাদ। আসসালামু আলাইকুম।